শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যায় নানান ধরনের কথা সামনে আসছে। পরিবার অভিযোগ করেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের যোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের অভ্যন্তরের অন্তঃস্থলের নানা ঘটনা নিয়ে চর্চায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন চর্চা প্রতিবেদক সামদানিয়ক নাজুম ও আরমান ভুইয়া। তাদের সঙ্গে এই প্রতিবেদনটি নিয়ে কথা বলবো। আপনাদের দুজনকে স্বাগত চর্চায়। প্রথমে আমি আরমানের কাছে জানতে চাই, আরমান, গত 28 এপ্রিল যে হত্যাকাণ্ডটি হলো, মানে ঠিক কি হয়েছিল? মানে প্রথম রিপোর্টটা আপনারই করা, একটু যদি ঘটনাটা দর্শকদের আরেকবার একটু মনে করিয়ে দিতেন আর কি। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে সেই দিন 28 এপ্রিল রাত 7:54 দিকে আর কি ঘটনা। 7:54 দিকে সেখানে হচ্ছে নিউ মার্কেটে যে পশ্চিম কর্নারে যে বটতলা শাহনওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহনওয়াজ হলের ঠিক সামনে যে মোড়টা আছে, সেখানে আসলে হচ্ছে গিয়ে হঠাৎ করে স্থানীয়রা বেশ কয়েকটা গুলির শব্দ পায়। আশেপাশে তাকাতেই দেখেন যে একজন আসলে মাটিতে লুটিয়ে আছে। তো তারা পরে ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তো পরবর্তীতে জানা যায় যে আসলে তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। ঢাকার যে আসলে 23 জন শীর্ষ সন্ত্রাসী আছে তার মধ্যে তিনি একজন, খন্দকার নাঈম আহমেদ টিটন। তো এই যে তিনি আসলে সেদিন এই হত্যাকাণ্ডের পরে আমরা যে ঘটনা স্পটে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলি, তো তারা আসলে যেটা বললো যে ওইখানে মোটর সাইকেলে থাকা 2 জন আরোহী যারাই আসলে শ্যুটটা করেছে, তবে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল যারা স্থানীয়দের ভাষ্য অনুযায়ী যে তারা আগে থেকে ওত পেতেছিল প্রায় আধা ঘন্টার উপরে। তো টিটন যখন সেই রোড দিয়ে যায় ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে তার মাথায়, বুকে এবং পিঠে একাধিক গুলি করা হয়। তো পরবর্তীতে আমরা ময়না তদন্তের সময় দেখি যে তার শরীরে আসলে 60টা মতন গুলিবিদ্ধ হয়েছে। তো সেখানকার আসলে সবাই বলছিল যে তাকে হয়তো কেউ ফোন করে ডেকে নিয়ে গেছে, সেখান থেকেই তাকে ওই আগে থেকে ওত পেতে রাখা দুর্বৃত্তরাই তাকে আসলে লক্ষ্য করে গুলি করে এবং মৃত্যুটা নিশ্চিত করে। আমি একটু নাজুমের কাছে যাই। নাজুম, এই হত্যাকাণ্ডের পরদিন টিটনের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন একটি মামলা করেছেন। মামলাতে তিনি বলেছেন যে টিটনের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের একটা বিরোধ ছিল এবং বছিলায় পশুর হাট নিয়েও এক ধরনের বিষয় ছিল। আপনাদের রিপোর্টে আপনারা দুইজনই এই বিষয়টার খুব বিস্তারিত বর্ণনা করেছেন। এই ঘটনাটা যদি একটু চর্চার দর্শকদের জন্য ছোট করে বলতেন যে আসলে হাটের বিষয়টা কি? আচ্ছা, হাটের বিষয়টা বলতে গেলে আমাকে একটু আসতে হবে যে টিটনের যে ভাই আছেন, বড় ভাই আছেন রিপন, যিনি হচ্ছেন মামলার বাদী, তিনি যে পরদিন নিউ মার্কেট থানায় মামলা করেছেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে সেই মামলা করতে গিয়ে তিনি গণমাধ্যমের সাথেও কথা বলছেন। তো তিনি মামলায় যা উল্লেখ করেছেন, অভিযোগে যা উল্লেখ করেছেন, সেগুলোই তিনি আবার সংবাদকর্মীদের কাছে বলছিলেন। তো সেখানে তিনি খুব গুরুত্ব সহকারে বলছিলেন যে হচ্ছে বছিলার যে হাটটি আছে, যে আপনার তো নিশ্চয়ই জানেন যে অনেক বড় একটি হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। তো এই হাটের ইজারা নেওয়ার ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা, এবং খুব স্পেসিফিকভাবেই তিনি আসলে বলেছিলেন যে পিচ্চি হেলাল, যার কথা বলা হচ্ছিল, তাকে 1 নম্বর আসামি করার চেষ্টা হয়েছিল। পরবর্তীতে পুলিশ আসলে অজ্ঞাতনামা রেখেই, কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা রেখেই আসলে মামলাটি গ্রহণ করে। সেটিরও একটি কারণ আছে, সেটি নিশ্চয়ই আমি পরে বলবো। তো সেখান থেকে যে হাটের ইস্যুটা আসে, আমরা স্বাভাবিকভাবেই যেহেতু পুরো ঘটনাটা নিয়ে এখন পর্যন্ত কিন্তু যারা তদন্তকারী সংশ্লিষ্ট যারা আছেন, তদন্ত সংশ্লিষ্ট যারাই আছেন, প্রতিটি বাহিনীর সদস্যরা কিন্তু এটা নিয়ে কাজ করছেন। প্রত্যেকে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছে, কারণ এটার অনেকগুলো ক্ষেত্র আছে। এটি কিন্তু মানে একজনের সাথে একজনের দ্বন্দ্ব বিষয়টা কিন্তু না, কয়েকমুখী দ্বন্দ্ব এখানে কিন্তু কাজ করছে। তো সেই জায়গা থেকে যখন হাটের বিষয়টি আসলো, তো আমরা চিন্তা করলাম যে চর্চার পক্ষ থেকে যে হাটে আমরা আসলে একটু হাটের বিষয়টা কি হয়েছিল, কি ঘটতে যাচ্ছিল, সেটা আমরা একটু অনুসন্ধান করি। তো সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রথমেই যেটি করলাম যে এই বছিলা হাটের যারা আসলে শিডিউল কিনেছিল দরপত্রের জন্য, সেটি আমরা একটু বের করি, খোঁজ নিয়ে জানি যে মাত্র 4টি শিডিউল সেখানে আসলে কেনা হয়েছিল সেই দরপত্রের এগেনস্টে। এখন আপনাকে একটু বলি যে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে হচ্ছে এই হাটের সরকারি যে দর সেটি ছিল 1,96,00,000 টাকা।
তো এর এগেনস্টে খুব অদ্ভুতভাবে এত বড় একটি হাট, তার এগেনস্টে শুধুমাত্র 4টি প্রতিষ্ঠান হচ্ছে দরপত্রের শিডিউল কিনেছে। কিন্তু আমরা যখন আরেকটু বিশ্লেষণ করতে গেলাম, আরেকটু ভেতরে গেলাম, আমরা জানতে পারলাম যে কেউই হচ্ছে এই দরপত্রের শিডিউল আসলে ড্রপ করেনি। অর্থাৎ 40,000 টাকা করে প্রত্যেকেই দরপত্রের শিডিউল কিনেছে, কিন্তু তারা আসলে পরবর্তীতে আর কোনো আগ্রহ দেখায়নি এই হাটটির ইজারার জন্য, পরবর্তী প্রক্রিয়ায়, টেন্ডার প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার জন্য কোনো ধরনের আগ্রহ দেখায়নি। এটি আমাদের কাছে একটু অদ্ভুত লাগলো এবং সাথে খটকাও লেগেছে। তখন যখন আমরা আরেকটু অনুসন্ধানে গেলাম, আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, তখন দেখলাম সেখানে 3টি প্রতিষ্ঠান, 3টি প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে 2টি প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে আসলে তারা খুবই লেম এক্সকিউজে সেই হাটের শিডিউল আসলে তারা ড্রপ করেনি। তার মানে 40,000 টাকা তারা আসলে জলেই ফেলেছে একরকম। এখন ধরেন যে একজন ঠিকাদার যিনি আছেন, তিনি তো চেষ্টা করবেন যে আমি যখন শিডিউলটা কিনছি আমি আসলে সেটা থেকে ব্যবসা করে বেরিয়ে আসবো। তার মানে তিনি কিন্তু কখনোই চাইবেন না যে আমি জেনে শুনে 40,000 টাকা আমি লস করে দিয়ে আসবো। তো এইটি ধরে যখন আমরা এগোতে থাকলাম, আমরা আসলে খুব মানে স্পেসিফিকভাবে জানতে পারলাম সেখানে মূলত এটা গতবারও একই ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী ইমনের কথা যেটা বলা হচ্ছে, টিটনের ভগ্নিপতি যিনি, তো যাকে ক্যাপ্টেন ইমন নামে যিনি বেশি পরিচিত, তার গ্রুপটার নাম হচ্ছে ক্যাপ্টেন ইমন গ্রুপ। তো তার একটি কারসাজি আমাদের সামনে আসলো। কারসাজিটা কি? সেটা হচ্ছে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের 3টি হচ্ছে তার নিয়ন্ত্রণের, এবং তার পরামর্শে বা তার নির্দেশে হচ্ছে তারা সেই শিডিউল ক্রয় করেছিল, করে সেটি আর জমা দেয়নি। এটি একটি সূক্ষ্ম কারসাজি তিনি আসলে করতে চেয়েছেন। কিন্তু এটি যখন পিচি হেলাল এবং তার টিটনরা সহ যারা জানতে পারে, তারা আসলে যে রনি এন্টারপ্রাইজ নামে আরও একটি প্রতিষ্ঠান আছে, তাকে দিয়ে সেই শিডিউল কেনায়। এবং তারা চাচ্ছিল যে হচ্ছে যেহেতু ক্যাপ্টেন ইমনের যে পরিকল্পনা ছিল যে এখানে আসলে কেউ শিডিউল ড্রপ করবে না, এটি ফাঁকা যাবে, ফাঁকা গেলে যেটি হবে, উত্তর সিটি কর্পোরেশন আরও একবার শিডিউল ডাকবে যে হচ্ছে এই হাটের আবারও হচ্ছে ইজারার জন্য টেন্ডার হবে, সেখানেও কেউ যাবে না, না গেলে এটি কি থাকবে, ফাঁকা থাকবে। তো এত বড় একটি হাট তো আসলে ফাঁকা রাখবে না। তো শেষ পর্যায়ে গিয়ে দেখা যাবে কি এটি হচ্ছে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা হচ্ছে ডিরেক্ট কাউকে দিয়ে দেওয়ার, বরাদ্দ দেওয়ার একটি সুযোগ তৈরি হবে। তখন সেই সুযোগটি আসলে ইমন নেবেন, এবং সেটার জন্য পরিকল্পনা যেটির কথা বলা হয়েছে, আমরা একটি ফোনালাপ ফাঁস হয়েছিল, সেটিও আমরা শুনেছি, এবং সেটিও আমরা তদন্তকারী সংস্থা যারা আছেন, সদস্য যারা আছেন, তারা সেটিকে খুব গুরুত্বপূর্ণ আলামত হিসেবেই তারা আসলে এটা নিয়ে তদন্ত করছে। তো সেখান থেকে দেখা গেল কি এই যে পরিকল্পনাটা বের হয়ে আসলো, যে পরবর্তীতে যখন কেউ আর থাকবে না, তখন সে তার মতো করে ওই যে 1,96,00,000 টাকা যেটা দর, সরকারি দর, সেইখান থেকে কম প্রাইসে তিনি আসলে এই হাটের পুরোটা নিয়ন্ত্রণ নিতে পারবেন। তো এইটি যখন মোটামুটি পিচি হেলাল এবং টিটন তারা হচ্ছে বুঝতে পারে, তখন হচ্ছে তারা কি করলো, যে রনি এন্টারপ্রাইজ নামে, যেটা হচ্ছে ভাঙ্গারি রনি, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই ভাঙ্গারি রনির নামটাও কিন্তু মামলায় উল্লেখ করতে চেয়েছিল রিপন অর্থাৎ বাদী। তো এই যে নামটা, তো দেখা গেল কি যে অভিযোগে তো তার নাম আছে। হ্যাঁ, অভিযোগে পিচি হেলালের সাথে তার নামও রাখা হয়েছে, ভাঙ্গারি রনি। আমরা যখন ঘাটলাম যে এই রনি এন্টারপ্রাইজ আসলে কে, এটার মালিকানা কে আছে, তখন আমরা গিয়ে দেখলাম যে সেই ধানমন্ডি শঙ্করের এই ভাঙ্গারি রনি হচ্ছে এই রনি এন্টারপ্রাইজের মালিক। তো তখন আমরা আসলে বিষয়টা পরিষ্কার হয়ে যায় আসলে কি ঘটতে যাচ্ছিল। তো এটা নিয়ে যখন আমরা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বললাম, তারাও আমাদের সাথে একমত পোষণ করলেন এবং বললেন যে হ্যাঁ, বিষয়টা তাই হতে যাচ্ছিল, যে ইমনকে একচ্ছত্রভাবে ওই হাটের নিয়ন্ত্রণ নিতে দিবে না পিচি হেলাল এবং হচ্ছে টিটন। সেই জায়গা থেকেই এই জায়গায় বাধা দিতেই আসলে রনিকে ইনক্লুড করা হয়েছিল তার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এখন পরবর্তীতে এটা যেহেতু এই হত্যাকাণ্ডের জায়গাটা যেটা হলো, এই হাটের এই বিরোধটা, এই কেন্দ্রিক যদি বিরোধ হয়ে থাকে, এর ফলে এই হত্যাকাণ্ড হয়েছে কিনা সেটা তো আসলে তদন্তে উঠে আসবে। কিন্তু আমি একটু এখন আবার ফেরত আসি যে বাদীর যে মামলা দায়েরের যে প্রক্রিয়া, সেটার মধ্যে এখানের মধ্যে আমরা যখন মাঠের বাস্তবতা একরকম পেলাম, আবার বাদী বলছে কি পিচি হেলালের সাথে হচ্ছে পিচি হেলাল এবং হচ্ছে রিপন সহ আরও 2জন, বাদলের কথা বলা হয়েছে এবং শাহজাহানের কথা বলা হয়েছে। আমরা ইন্টারেস্টিংলি কাজ করতে গিয়ে পেলাম কি তারা সবাই, টিটন সহ সবাই আসলে একই গ্রুপে কাজ করছিল। কার এগেনিস্টে? ইমনের এগেনিস্টে। এটা মোহাম্মদপুর থেকে ধরে মোহাম্মদপুর, ধানমন্ডি থেকে শুরু করে পুরান ঢাকা পর্যন্ত পুরোটা কিন্তু এই এলাকার নিয়ন্ত্রণটা কিন্তু হচ্ছে ক্যাপ্টেন ইমনের কাছে আছে একচ্ছত্রভাবে। তো 5 আগস্টের পরে যখন এই গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেল, তখন কিন্তু আপনি খেয়াল করেন যে অন্তত 20 জন শীর্ষ সন্ত্রাসী কিন্তু জেলে ছিল। তারা কিন্তু অনেক লম্বা সময় ধরে তারা সাজা খাটছিল, বিভিন্ন মামলায় তাদের সাজা হয়েছে, তারা সাজা খাটছিল, তারা কিন্তু একসাথেই ছিল। এই যে তারা যখন জেলে ছিল, তারপর 5 আগস্টের পর তারা হচ্ছে জামিনে মুক্ত হলো সবাই।
হওয়ার পর যেটা হলো যে পূর্ব শত্রুতা তো ছিলই, সেই জায়গা থেকে এই যে টিটন শহর, টিটন বলি, জোসেফ বলি, পিচ্চি হেলাল বলি, এরা সকলেই আলাদা একটি গ্রুপ হয়েছে ইমনকে ঠেকানোর জন্য। কারণ ইমনের একচ্ছত্র আধিপত্য ছিল জেলখানায় থেকেও, সে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছিল এই এলাকাগুলোতে। এবং এটা কি 5 আগস্টের আগেও এই আগে থেকেই, নিয়ন্ত্রণটা ছিল? অনেক আগে থেকেই, অনেক আগে থেকেই, সেটা আরো অনেক আগে থেকে। তো না, আওয়ামী লীগ আমলেও এই নিয়ন্ত্রণটা ইমনের কাছে ছিল, কিন্তু অন্য যারা ছিল তারা কোণঠাসা ছিলেন। কারণ হচ্ছে আওয়ামী লীগ আমলে এই জায়গাটা যেহেতু তাদেরকে প্রত্যেককেই হচ্ছে দেশের বাইরে থেকে ধরে ধরে এনে জেলে রাখা হয়েছে, তার মানে অ্যাটলিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যেটা হয়েছে, এই যে শীর্ষ সন্ত্রাসী বা আন্ডারওয়ার্ল্ড গ্যাং কালচার যেটা আমরা বলি, এটা নিয়ন্ত্রণের একটা চেষ্টা আমরা দেখেছি। কতটুকু কাজ করেছে না করেছে সেটা ভিন্ন তর্ক, কিন্তু চেষ্টাটুকু হয়েছে। সেই চেষ্টার ধারাবাহিকতায় আমরা এতজন সন্ত্রাসীকে আমরা একসাথে জেলে থাকতে দেখেছি। তো 5 আগস্টের পরে তারা যখন একসাথে বের হয়ে গেল, তারা কি করলো, তাদের পুরনো রাজত্ব আবার পুনর্বহাল করতে চাইলো। তো এখানের মধ্যে ইমন এগিয়েছিল, কারণ হচ্ছে সে জেলের ভিতর থেকেও সে কিছু পলিসি ছিল যেগুলো আমরা পরবর্তী আলোচনা হয়তো আসবে, সেই জায়গা থেকে সে একটা অ্যাডভান্টেজ নিয়েছিল যে এই জায়গা জেলে থেকেও এই জায়গাগুলোর আধিপত্য সে ধরে রেখেছিল। তো এই মামলাটা যখন অভিযোগ আকারে দায়ের করা হয়, তখন এটা নিয়ে প্রশ্ন চলে আসে, এবং এই প্রশ্নটা আমাদের যেমন এসেছে, আমরা যারা এইটা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি, যারা ভিতরে গল্পগুলো জানি, তাদের মধ্যে যেমন প্রথম প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে টিটনের বড় ভাই কেন অদ্ভুত রকমের কথা বলছে। কারণ যেখানে টিটন, হেলাল তারা বন্ধুবান্ধবের মতো চলাফেরা করছিল জেল থেকে বের হওয়ার পর, কারণ জেলে থাকতেই তাদের বন্ধুত্বটা অটুট হয়, এবং সেই বন্ধুত্বের ধারাবাহিকতায় তারা এক হয়েছে একটা জায়গায়। কিন্তু ওই যে আমার শত্রু হচ্ছে তার শত্রু, বিষয়টা হচ্ছে কমন শত্রু হয়ে যাচ্ছে, মানে শত্রু শত্রু আমার বন্ধু, বিষয়টা হচ্ছে তাই। তো সে জায়গা থেকে ইমন যখন একচ্ছত্র আধিপত্য নিয়ে ফেলছে এই এলাকাগুলোতে, তখন তারা এক হয়েছে, এখন ইমনকে একটু কোণঠাসা করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু তারা একত্রিত হয়ে কাজ করছে, এবং সেটার প্রভাবেই যখন এসে উল্টো বর্ণনা পাওয়া গেল মামলার এজাহারে, হ্যাঁ, তখন কিন্তু প্রশ্ন তৈরি হয়ে গেল। এবং এইখানে একটু আমি থামাই, আপনি ইমনের কথা বলছেন বা যিনি ক্যাপ্টেন ইমন, কিন্তু ইমন এবং টিটন তো তারা তো হচ্ছে সম্বন্ধী এবং তারা ভগ্নিপতি, আত্মীয়। হ্যাঁ, এই জায়গাটা, নিকটাত্মীয়। হ্যাঁ, এই জায়গাটায় আমি একটু পরিষ্কার করি। এই ইমন হচ্ছেন মূলত মোহাম্মদপুর কেন্দ্রিক, এবং তিনি খুবই সম্ভ্রান্ত একটি পরিবার থেকে বিলং করেন। তার বাবা মা দুজনই চিকিৎসক, খুবই নামকরা চিকিৎসক বাংলাদেশে, ঢাকায়। তো সে ধানমন্ডি কেন্দ্রিক তার বড় হয়ে ওঠা, বেড়ে হয়ে ওঠা। আপনি যদি খেয়াল করেন 90 দশকে তার উত্থানটা মূলত সেই সময়। তো একই সময় উত্থান হচ্ছে টিটন ছিল মূলত যশোরে, সে ফুটবলার ছিল, সেটাও আমরা জানি। তো তার দুই ভাই টিটন, এবং তার ছোট ভাই আছে আরেকজন টুটুল। তো তারা দুজন থাকতেন যশোরে। তো যশোর থেকে তারা তখন ওই প্রথমে বিএনপির রাজনীতির সাথে জড়ানোর পর সেখান থেকে তারা কিছু গণ্ডগোলের কারণে তারা আবার ঢাকামুখী হয়। সেটাও হচ্ছে তাদের যশোরে যে এলাকা ছিল সেখানের মধ্যে বিএনপির দুই নেতাকে তারা আসলে প্রকাশ্যে হত্যা করেছে, দুই ভাই। তো এই ঘটনার পর তারা ঢাকায় চলে আসে, এবং ঢাকায় এসে মোহাম্মদপুরে তারা আশ্রয় নেয়, দুই ভাই একসাথে আশ্রয় নেয়। এই যে মোহাম্মদপুরে আসলো, এখন ধরেন যে একটা ব্যাকগ্রাউন্ড যেমন থাকে, পেশাগত ব্যাকগ্রাউন্ড যেটাকে আমরা বলি, যেমন আপনি সাংবাদিক, আমি সাংবাদিক, আমি আপনাকে চিনছি, আপনি আমাকে চিনছেন, অন্য হাউসে থাকলেও আমি আপনাকে চিনব। বিষয়টা তাই অপরাধীদের ক্ষেত্রেও কিন্তু তাই, যে আমি যদি অপরাধ জগতের কেউ হই, অপরাধ জগতের অপর ব্যক্তি কেউ কিন্তু আমি আসলে চিনব। তো ওই যোগাযোগটা থেকে ইমনের সাথে প্রথমে টিটনের যোগাযোগটা হয়, পরিচয়টা হয়। তো তারা একরকম বন্ধুর মতো চলাফেরা করতো প্রথম দিকে। তারা যেহেতু টিটন এবং টুটুল যেহেতু যশোর থেকে নতুন ঢাকায় এসেছে, এবং এসে ইমনের সাথেই আসলে তাদের পরিচয়টা হয়, এবং আড্ডা দেওয়া থেকে শুরু করে বন্ধুত্ব গভীরতা তৈরি হয়ে যায়। এই সময়টার মধ্যে কি হয় আপনি একটু খেয়াল করে দেখেন, তখন কিন্তু এই যে আমরা যে এলাকা নিয়ে আলোচনা করছি, ঢাকার মোহাম্মদপুর থেকে পুরান ঢাকা পর্যন্ত যে এলাকাগুলো আছে, এখানে কিন্তু একচ্ছত্র আধিপত্য ছিল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের যে দুই ভাই জোসেফ এবং হচ্ছে টিপু, তাদের আধিপত্য ছিল, একক আধিপত্য। আমি যদি আরও সহজ করি, এখন ইমন যে পর্যায়ে আছে এই এলাকায় আধিপত্যের জায়গা থেকে, টিপু এবং জোসেফ ছিলেন তখন একই রকমের আধিপত্য নিয়ে, মানে এই এলাকায় তাদের উপরে আর কেউ নেই আন্ডারওয়ার্ল্ডে, বিষয়টা ছিল পুরো এরকম। তো তখন স্বাভাবিকভাবেই ইমন হচ্ছে তখন বেড়ে ওঠার চেষ্টা করছে। তো ইমনের সাথে ইমন চাচ্ছিলেন যে আমি আমার গ্রুপটাকে আর বড় করি, নেটওয়ার্কটাকে আর বড় করি। তখন হচ্ছে টিটন টুটুল হচ্ছে তার সংস্পর্শে চলে আসে, তাদের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়। ইন দ্য মিন টাইম সেই রেশারেশির এক পর্যায়ে ইমন হচ্ছে প্ল্যান করে যে হচ্ছে সাবেক সেনা প্রধানের ভাই যে আছে টিপু, তাকে হত্যা করে, এবং খিলক্ষেতে কিন্তু চলতি গাড়ির মধ্যে ব্রাশ ফায়ার করে। সেই মিশনে কিন্তু টিটন ছিল, ইমন ছিল, আরও তার গ্যাংয়ের সদস্যরা ছিল। তো ওই ঘটনার পরে আজিজ আহমেদ যখন একটি মামলা করে, ওই মামলা হওয়ার পরে টুটুল এবং টিটন আবার
যশোরে চলে যায়, পালিয়ে যায় মামলার পরপরই। এখন যেমন এই মামলার পরে যারা মামলার আসামি আছে তারা কিন্তু কেউ সামনে নেই, একই ঘটনা তখন ঘটেছিল। যশোরে যাওয়ার পর তারা কয়েক মাসও আর থাকতে পারেনি। ওখানে যাওয়ার পরে যেটা হয়েছে যে ওই যে আগে তারা একটা দুই ভাই দুই মার্ডার করে এসেছিল, তো সেটির প্রেক্ষিতে 2000 সালে র্যাবের একটি ক্রসফায়ারের মধ্যে পড়ে যায় হচ্ছে টুটুল, মানে টিটনের ছোট ভাইটা। এর মাঝখানে আবার যেটা হয়েছে, যেহেতু তারা কিন্তু 11 ভাই বোন টোটাল টিটনের পরিবারে, তো সেখানের টিটনের একটা ছোট বোনও আছে, তার নাম হচ্ছে লিমা। সেও তো মোহাম্মদপুরে থাকতো, ইডেন কলেজে পড়াশোনা করতো। তো এই যে টিটনের সাথে টুটুলের সাথে ইমনের পরিচয় হওয়ার প্রেক্ষিতে লিমার সাথেও ইমনের একটা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরবর্তীতে তারা আসলে নিজেদের মতো করে বিয়ে করে নেয়। তো এইটা আবার প্রথমে টিটন মানতে পারেনি, তো এই জায়গাটা একটু সহজ হতে পারেনি, কিন্তু পরবর্তীতে তারা আবার ঠিকঠাক হয়ে যায়। কিন্তু যখন তারা যশোরে যায় দুই ভাই, মানে আজিজ আহমেদের ভাইকে হত্যা করার পরে তারা যখন যশোরে পালিয়ে যায়, সেখানে র্যাবের একটি অভিযান হয়। সেই অভিযানে আসলে টুটুল মারা পড়ে, মানে টিটনের ছোট ভাই। তো এইটা সামহাউ টিটন আসলে জানতে পারে যে এই যে ক্রসফায়ারটা, এটার পেছনে মেকানিজম ছিল আসলে ইমনের, কারণ টুটুলের কাছে অনেকগুলো তথ্য ছিল ইমন সম্পর্কিত। তো ইমন তখন কোনো কারণে টুটুলকে পথের কাঁটা মনে করেছে, তাকে সরিয়ে দিয়েছে। তো এইটা আসলে টিটনকে খুব আহত করে, এবং ওই আহত থেকে যে একদম ক্রোধ তৈরি হয়, সেই ক্রোধ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত টিটনের ছিল, যে ইমন কিভাবে তার শালাকে এইভাবে মানে হত্যা, মানে একটি র্যাবকে দিয়ে ক্রসফায়ারের মধ্যে নিয়ে আসতে পারে, এটা আসলে সে কোনোভাবে মানতে পারছিল না। তখন যেটা হয়েছে, তখন আসলে ঘোষণা দিয়েই ইমন এবং টিটন বিশ্বাস করত যে টুটুলের ক্রসফায়ারের পিছনে ইমনের হাত আছে। জি জি, এটা বিশ্বাস করতো। এবং সে শুধু বিশ্বাস করেনি, সে তার বোনকেও তখন বলে যে তুমি আসলে তোমার ভাইকে যেহেতু হত্যা করিয়েছে, তো তার সংসার তুমি ছেড়ে চলে আসো। এইটা হচ্ছে আরেকটা টুইস্ট। তখন হচ্ছে তারা যেহেতু প্রেমের বিয়ে, লিমা তখন ইমনের স্ত্রী আসলে এটাকে ডিনাই করে, এবং একরকম তার ভাইয়ের সাথে বিরোধ তৈরি হয়ে যায় যে আমার হাজবেন্ডকে অবিশ্বাস করার তো কোনো কারণ নেই, সে তো আমার হাজবেন্ড, সে তো তোমারও আত্মীয়, আমার হাজবেন্ড তোমার আত্মীয়, বিষয়টা এরকম নিয়ে একটা দ্বন্দ্বের পর্যায়ে পৌঁছায় আর কি। তো তারপরে পরবর্তীতে আবার এই যে লিমার সাথে পরবর্তীতে আবারও বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব তৈরি হয় সম্পত্তি নিয়ে, এগুলো নিয়ে বিরোধ ছিল। কিন্তু ওই যে বললাম যে আপন ছোট ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া, এটা যে টিটনের মাথায় সেট হয়েছিল, সেটা মৃত্যুর আগ পর্যন্ত ছিল। এবং পরবর্তীতে বিষয়টা এমন ছিল যে আজকে যদি টিটন হত্যা না হতো, বা টিটন যদি আজকে জীবিত থাকতো, কালকে যদি সুযোগ পেত, টিটনও কিন্তু ইমনকে মেরে ফেলতো। বিষয়টা ছিল এরকম এসে পর্যায়ে পৌঁছে। আমি এইখানে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে যখন টিটন জেলে ছিলেন, একই সময়ে জোসেফ জেলে ছিল, পিচ্চি হেলাল জেলে ছিল, মানে কিন্তু আবার জোসেফের ভাই টিপুকে হত্যার জন্য দায়ী করা হয় টিটন এবং ইমনকে। কিন্তু আপনার কথায় বা আপনার রিপোর্টেও যেটা এসছে চর্চা.কমের, দর্শকদের একটু জানিয়ে রাখি, চর্চা.কমে আপনারা চাইলে প্রতিবেদনটা পড়তে পারেন, বিশেষ প্রতিবেদন হিসেবে এটা আছে। সেই রিপোর্ট ধরেই আমরা আলাপটা করছি। সেই রিপোর্টে কিন্তু নাজম আপনি বলেছেন যে একটা সময়ে এসে জোসেফ এবং টিটনের মধ্যে একটু সম্পর্ক ভালো হয়, কিন্তু ভাইয়ের খুনির সঙ্গে সম্পর্ক ভালো করা, এই বিষয়টা একটু কেমন গোলমেলে যাচ্ছে না? হ্যাঁ, এটা গোলমেলে। এই জায়গাটাই অনেকে আসলে অনেক আগের ঘটনা, তো আমরা যেমন এটা কাজ করতে গিয়ে অনেক পুরনো অনেক শীর্ষ সন্ত্রাসীর সাথে কিন্তু আমরা যোগাযোগ করেছি, যেমন যোগাযোগ করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক আগের সদস্যদের সাথে যেমন কথা বলছি। তো আমাদের হয় কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমরা একটা বিষয়কে না দেখি, তখন কিছু ছোট ছোট বিষয়গুলো সামনে আসে না। এই বিষয়টা প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিই, এটা অনেকেরই অজানা। এটা হয় কি, যখন তারা জেলে ছিল, কমনভাবে জেলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়। কীরকম সেটা? একটা তো হচ্ছে ওই যে ভাইয়ের ছোট ভাইয়ের হত্যাকাণ্ডের পর থেকে তো হচ্ছে মোটামুটি ইমন এবং হচ্ছে টিটন হচ্ছে ঘোর শত্রু হয়ে গেল। তো তারপর থেকে তাদের মধ্যে আর কখনোই ভালো সম্পর্ক তৈরি হয়নি। কিন্তু একটা সময় শুরুর দিকে কিন্তু এই যে টিটন, পিচ্চি হেলাল বলেন, কিংবা হচ্ছে তারপরে যে আমরা এই যে গত বছরের শেষের দিকে দেখলাম যে হচ্ছে মামুন হত্যাকাণ্ড, তারা কিন্তু একই গ্রুপে কাজ করতো এবং জোসেফের এগেনস্টে কাজ করতো। বিরোধী পক্ষ ছিল জোসেফ। কিন্তু জেলে যখন গেল, জেলে যাওয়ার পরে জোসেফ কিন্তু আগে চেয়ে কোণঠাসা ওই সময়টা জেলে থাকা অবস্থায়, এবং সবাই কোণঠাসা, কারণ আওয়ামী লীগ সরকার তখন হচ্ছে এই জায়গাটাকে খুব শক্তভাবে দমন করছে। কিন্তু ইমন হচ্ছে সামহাউ তার এই জায়গাটায় আন্ডারওয়ার্ল্ডের একটা বিষয় আছে, তাদের ভাষায় যদি বলি, তাদের একটা নিয়ম আছে। নিয়মটা কি? যেমন ধরেন, আমি খুব সহজে যদি বলি, তাদের কাজগুলো কি হয়? চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপর দখল বাণিজ্য, এগুলো হচ্ছে তাদের কাজ মূলত, তাই না? যেমন ধরেন যে আপনি আপনার শীর্ষককে দিয়ে একটি কাজ করাবেন, সে কাজটা মাঠ থেকে তুলে আনলো, সেটা হোক একটা মার্ডার,
হোক কোথা থেকে চাঁদা তুলে আনা, সেটাতে ক্ষেত্রে কি হয় যে ইউজুয়ালি যারা এখন পর্যন্ত গডফাদার যারা আছেন তাদের নিয়মটা হচ্ছে কি বাটোয়ারের একটা বিষয় থাকে। বাটোয়ারাটা হতো 60-40, মানে যে কাজটা করছে সে 40% নিয়ে যাবে, আর আমি যেহেতু গডফাদার আমার কাছে 60% চলে আসবে, এরপর বাকিটা এই 60% থেকে কী খরচ করবো সেটা আমি বুঝবো, কিন্তু যে কর্মী তার হাতে আর কোনো টাকা যাবে না। ইমন জেলে থাকতে যে কাজটা করেছে সে এই সূত্রটা পুরো একদম রিভার্স করে দিয়েছে। কীরকম? সে নিয়েছে 40%, কর্মীকে দিয়ে দিচ্ছে 60% কিংবা 70%, মানে বড় একটা পোর্শনই দিয়ে দিচ্ছে, তুমি কাজ করছো, তুমি পরিশ্রম করছো, আমি তোমাকেই দিয়ে দিলাম, এটা তোমার রিওয়ার্ড। তো এখন দেখেন এইসব জায়গায় বা এই ধরনের মাফিয়াদের সঙ্গে বা অপরাধ জগতে কারা আসে? টাকার জন্যই কিন্তু আসে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখি, এই টাকাটাই কিন্তু মূল জায়গা, যে আমার টাকা ইনকাম করতে হবে। হ্যাঁ, তো যখন এই গ্রুপগুলোর যারা কর্মী আছে তারা যখন দেখলো যে হচ্ছে ইমনের সাথে থাকলে অনেক বেশি টাকা পাওয়া যাচ্ছে, খুব অল্প সময় বেশি টাকা ইনকাম করা যাচ্ছে, তখন দেখা গেল আবার আরেকটা বিষয় হচ্ছে যে অন্য সবাই তখন কোণঠাসা, তো কার হয়ে কাজ করবে? আবার ইমনের আরেকটা বিষয় পলিসি সে নিল কি, যে কর্মীদেরকে দেখভাল করে রাখা, তার যে উইংগুলো আছে সবাইকে বিপদে সাপোর্ট করা। সাপোজ ফর এক্সাম্পল কেউ একজন অ্যারেস্ট হলো, তার মামলা মোকদ্দমা টানার খরচ, তার পরিবারকে সহযোগিতা করা, কিংবা তাকে জামিন করানোর ব্যবস্থা সবই ইমন নিজে মানে সহযোগিতা করত। এই যে সাপোর্টিভ ভূমিকাটা নিল সে, এটা একটা কৌশলই নিয়েছে সে, যেন সে কর্মী বাহিনী তৈরি করতে পারে বেশি করে। তো এইটা যখন সে জেলের ভিতরে বসেই করছিল। এবং আরেকটা বিষয় আছে, আপনি একটু যদি খেয়াল করেন, এটা আমি একটু ছোট করে টানি, সেটা হচ্ছে এই ধরনের বড় বড় গডফাদার যারা আছে তারা কখনো না কোনো পলিটিক্যাল আশ্রয় নিয়ে তারা আসলে বড় হয়েছে, তাদের একটা পলিটিক্যাল আমব্রেলা ছিল। কিন্তু ইমনের ক্ষেত্রে যেটা হয়েছে, সে আসলে ওই কোনো পলিটিক্যাল আমব্রেলার আসলে তার প্রয়োজন পড়ে না, কারণ সবাইকে সে টাকা দিয়ে ম্যানেজ করতো। ইভেন আমরা যদি এখনও দেখি, এখনও তার মানে একদম রুট লেভেল থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সে আসলে টাকা বিলায়। তো এই যে তার টাকা দিয়ে ম্যানেজ করার যেই ক্যাপাসিটি, এটা আসলে সবার ছিল না, বা থাকলেও আসলে মানে কেউ আসলে ওইভাবে যেত না, কারণ ওই যে অঘোষিত একটা নিয়ম ছিল যে হচ্ছে গডফাদাররা পাবে বড় অংশ, ছোট অংশ পাবে হচ্ছে যারা কর্মী তারা। তো ওই জায়গা থেকে যখন সে এই কাজ শুরু করলো, খুব স্বাভাবিকভাবেই তখন হচ্ছে সবাই হচ্ছে জেলের ভেতরে কোণঠাসা, ইমন হচ্ছে তার নেটওয়ার্ক সে চালিয়ে যাচ্ছিল, এবং এককভাবে ওই যে জোসেফদের হাতে যে ছিল একসময় নিয়ন্ত্রণ, সেটা চলে আসলো ইমনের হাতে। এবং এমনও হয়েছে, এটাও মজার কথা, যে হচ্ছে ধরেন যে জোসেফের একদম খাস কর্মী সেও পরবর্তী দেখা যাচ্ছে ইমনের জন্য কাজ করা শুরু করেছে। পিচ্চি হেলালের যে খাস কর্মী সেও ইমনের জন্য কাজ করা শুরু করেছে। টিটনের যে বন্ধু সেও ইমনের জন্য কাজ করা শুরু করছে, বিকজ অফ মানি ডাজ ম্যাটার। এখানে হচ্ছে বিষয়টা, এই পলিসি কাজ করেছে। এটা যখন হলো তখন তারা জেলের ভিতরে বসে, জেলের জীবন কিন্তু আবার আরেকটা জীবন, সেটা নিয়ে কথা বলতে গেলে আরেকটা সেশন আমাদের লাগবে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা পরে আবার আরেকটা ইনভেস্টিগেশন করে আমরা আরেকটা আলোচনা করব। তো জেলের ভিতরে যেটা হয়েছে, তখন তারা যখন এটা মনিটর করছে যে ইমন তো জেলের ভিতরে বসে ঠিকই নিয়ন্ত্রণ করছে সব কিছু, কিন্তু অন্যরা তো পারছে না, তখন তারা ঠিক করলো কি যে ঠিক আছে আমরা এক হবো। এর মধ্যে আবার একটা বিষয় হয়েছে। বিষয়টা কি হয়েছে, টিটন কিন্তু জেলের ভিতরে খুব ভয়ে ছিল একটা বড় সময়, কারণ জোসেফ আছে এবং জোসেফের ভাইকে মেরে ফেলছে, সে নিজে ওই স্পটে ছিল, সে নিজে ওই মিশনে ছিল, তো তাকে তো নিশ্চয়ই ছাড়বে না, এই ভয়টা তার মধ্যে ছিল। তখন ইন দ্য মিন টাইম সে হচ্ছে জোসেফের কাছে আত্মসমর্পণ করে, যে ভাই আমি টিপু ভাইকে আমি আসলে মারি নাই, আমি ছিলাম, আমি জানতাম না ওই মিশনটা যে এরকম হবে। তো এইভাবে একটা কনভিন্স করা একটা ঘটনা আমরা জেনেছি, এবং ওই ঘটনাটার সাক্ষী যারা, তাদের সাথে আমরা কথা বলে নিশ্চিত হয়েছি, জেলের ভিতরেই ছিল, আরও সন্ত্রাসীরা ছিল, একটা মিটিংয়ের আয়োজন হয়েছিল এটা সমাধান করার জন্য, কারণ জোসেফকে হচ্ছে কনভিন্স করা হয়েছিল যে টিটন আসলে ক্ষমা প্রার্থনা করতে চায়। তো সেই জায়গা থেকে জোসেফ হচ্ছে শুনে পরবর্তীতে টিটনকে ক্ষমা করে দিয়েছে। এবং সেদিন থেকে ভিতরে বিষয়টা যেটা হয়েছে, যে এরপর থেকে জেলে যতদিন জোসেফ টিটন ছিল, মানে একরকম বিষয়টা এরকম ছিল যে হচ্ছে টিটন হচ্ছে জোসেফের ছোট ভাই, এভাবে আগলে রেখেছে। এখন সে কি আসলে মন থেকে ক্ষমা করেছে কি করেনি সেটা অন্য বিষয়, আমরা আসলে কেউ সেটা জানি না, সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত বা মনের ভিতরে কথা, তো আমরা বলতে পারবো না। তো তখন থেকে সিচুয়েশনটা আসলে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা কি হলো, তখন হচ্ছে একরকম জোসেফের নেতৃত্বেই এই যে পিচ্চি হেলাল, টিটন সহ আরও যারা ছিল, যারা হচ্ছে মোহাম্মদপুর পুরান ঢাকা কেন্দ্রিক যারা ছিল, তারা হচ্ছে আসলে একটা ইউনাইটেড একটা বাহিনী হয়েছে, যে আমরা হচ্ছে এখন ফাইট করব ইমনের এগেনস্টে। ইমন হচ্ছে একতরফা সব রাজত্ব নিয়ে যাচ্ছে, সেটা হতে দেওয়া যাবে, একদিকে ইমন আর একদিকে অন্য সকল সন্ত্রাসী, রাইট, ইমন ভার্সেস আদার্স হয়ে গেল। ঠিক আছে, তো তখন হচ্ছে মূলত এই গন্ডগোলগুলো শুরু। আর জেলের ভিতর আরেকটা চিত্র আপনাকে বলি, মানে জোসেফের তখন হচ্ছে টিটনকে টেনে নেওয়ার আরেকটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে কি জোসেফ কিন্তু এমনি তার সাথে সমঝোতা করেনি, তার সামনে অনেকগুলো এক্সাম্পল ছিল। যেমন প্রায় প্রতিদিন এমন হতো যে তারা ইমন এবং হচ্ছে টিটন মারামারি লেগে যাচ্ছে, কয়েকবার হাতাহাতিও হয়েছে তাদের বড় ধরনের, এবং এমন হতো যে তাদেরকে একটা সেল তো দূরের কথা,
তাদেরকে একটা ওয়ার্ডেও রাখা যেত না, একটা ফ্লোরে রাখা যেত না, এমন অবস্থা। তারা মারামারি লেগে যায়, মানে তাদের মধ্যে এত অ্যাগ্রেসিভ ছিল তারা দুজনই, যে দুজনকে মেরে ফেলবে। বিষয়টা হচ্ছে এরকম, ওই যে ইমনের মাথার মধ্যে তুমি আমার সংসার ভাঙতে চেয়েছো, আর টিটনের মাথায় হচ্ছে তুমি আমার ছোট ভাইকে মেরে ফেলছো, বিষয় হচ্ছে এরকম আর কি। এই জায়গাগুলো নিয়ে যখন দ্বন্দ্ব খুব চরমে, এমনও হয়েছে যে তাদেরকে মামলায় হাজির একই দিনে একই কোর্টে, কিন্তু প্রিজন ভ্যান দুজনের জন্য দুইটা আলাদা, কারণ তাদেরকে এক প্রিজন ভ্যানে রাখলে ওখানে মার্ডার হয়ে যাবে, কেউ কাউকে যে কোনো একজন আরেকজনকে খুন করে ফেলবে, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ধরনের ঘটনা আসলে ঘটেছে। তো এগুলো যখন জোসেফ দেখেছে তখন হয়তো সে তার মতো করে এটাকে, বা এমন হতে পারে এটা কৌশল ছিল যে আজকের দিনটার জন্যই হয়তো সেদিন ক্ষমা করার একটা ইয়ে ছিল। কারণ এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে এই তদন্তের জায়গাটা সবাই ধোঁয়াশার মধ্যে। কারণ আপনি নিশ্চয়ই পরিষ্কার হয়েছেন যে আসলে ওই টিটনকে জোসেফের ক্ষমা করে দেওয়ার বিষয়টা আমি নিশ্চয়ই পরিষ্কার করতে পেরেছি। তো এরপরে যখন তারা বাইরে আসলো, আপনি খেয়াল করে দেখেন 2018 সালে সবার আগে কিন্তু বাইরে আসে জোসেফ। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার, এবং হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় সে হচ্ছে তার সাজাও কিন্তু মৌকুফ হয়ে যায়। সাজা মৌকুফ হওয়ার পরে সে কিন্তু চিকিৎসার নামে কিন্তু দেশের বাইরে যায়। আপনার মনে আছে কিনা, সে কিন্তু পুরো সময়টা তখন প্রায় 1 বছরের মতো ছিল পিজি হাসপাতালে চিকিৎসা নিতে, এবং এগুলো নিয়ে আমরা ধারাবাহিক রিপোর্টও করেছি যে এরকম সাজাভুক্ত আসামি সে হচ্ছে এত লম্বা সময় ধরে পিজি হাসপাতালে কেবিন নিয়ে আছে। তো এই রিপোর্টিংগুলো হওয়ার পরে হঠাৎ করে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এরপরে সে তো বাইরে চলে গেল, এখন পর্যন্ত সে বাইরে, সে কিন্তু আর বা দেশে ফেরেনি। তো পরবর্তী 5 আগস্টের পরে যখন পরিবর্তন হয়ে গেল, তখন গণহারে সবাই হচ্ছে আসলে জামিন পেয়ে গেল। এই জামিন পাওয়ার পর আসলে আবারও এই যে পিচ্চি হেলালের কথা বলি, টিটনের কথা বলি, জোসেফ তো দেশে নেই, কিন্তু মূলত জোসেফ হচ্ছে, আমরা যেটুকু খবর নিয়ে দেখেছি, জোসেফ হচ্ছে পরামর্শক হিসেবে বা হচ্ছে লিডার হিসেবে এই গ্রুপটাকে নিয়ন্ত্রণ করে যাচ্ছিল। ঠিক আছে, যে ইমনকে যেভাবেই হোক কোণঠাসা করতে হবে, কোণঠাসা করে আমাদের নিয়ন্ত্রণ আমাদের কাছে নিয়ে আসতে হবে। তো এখানের মধ্যে আবার আরেকটা বিষয় আছে, যে আমি যেমনটা আপনাকে বলেছি, যখন তারা জেলে ছিল তখন হচ্ছে একচ্ছত্রভাবেই হচ্ছে পুরো নিয়ন্ত্রণ ছিল ইয়ের কাছে, ইমনের কাছে। পিচ্চি হেলাল যখন বের হয়ে আসলেন তখন সে প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে এলিফ্যান্ট রোড কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এখানের নিয়ন্ত্রণটা তার ভাই আছে, বড় ভাই, হ্যাঁ, দীপু। সে হচ্ছে ওইখানকার যে এই ব্যবসায়ী সমিতি আছে মার্কেটগুলোর, সেটার সভাপতি। সব শেষ হয়েছে এই যে 2025 সালের জানুয়ারি মাসে। এখানে একটা ঘটনা ঘটেছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই ঘটনাটা কি ঘটেছে, পিচ্চি হেলাল জেল থেকে বের হওয়ার পরপরই এই যে পুরো এলিফ্যান্ট রোড কেন্দ্রিক যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে, মার্কেটগুলো আছে, এগুলোর একচ্ছত্র আধিপত্য সে নিয়ে নিয়েছে, কন্ট্রোলটা পুরো তার হাতে চলে আসে। সামনে রেখেছিল তার ভাইকে। তো এই ঘটনা ঘটার পরে ওই যে আমাদের রিপোর্টে একটা সমিতি নির্বাচনের কথা উল্লেখ আছে, এলিফ্যান্ট রোড কম্পিউটার কল্যাণ সমিতি। এক্স্যাক্টলি। তো ওই সমিতি নির্বাচনটা হয়েছে আপনার এই জানুয়ারি মাসে 2025 সালের শুরুর দিকে একদম। তো তখন যেটা হয়েছিল, খুব অদ্ভুতভাবে এই যে সভাপতি যে ক্যান্ডিডেট, অর্থাৎ দীপু সাহেব, অর্থাৎ পিচ্চি হেলালের ওয়াহিদুল হাসান, হ্যাঁ ওয়াহিদুল হাসান দীপু, তার ডাকনাম হচ্ছে দীপু। তো সে হচ্ছে পিচ্চি হেলালের বড় ভাই। একমাত্র সভাপতি পদে মানে এই একটা ফর্মে জমা পড়েছিল, আমরা যেটুকু জানি সেটা হচ্ছে জমা পড়েছিল, সেটা হচ্ছে বলা। কিন্তু আমরা যেটুকু বিহাইন্ড দ্য সিন জানি, এখানে শুধুমাত্র একটি ফর্মে বিক্রি করা হয়েছিল, মানে অন্য কেউ আর এটার জন্য নমিনি না হতে পারে, বা এটার জন্য মানে কেউ যেন নমিনেশন পাওয়ার সুযোগ না থাকে। এবং আমি যেটুকু আমাদের তদন্তে আমাদের ইনভেস্টিগেশন যেটুকু পেয়েছি সেটা হচ্ছে, সেখানে যে ক্যান্ডিডেট ছিল সেটা হচ্ছে ইমনের আরেকজন ক্যান্ডিডেট ছিল, কিন্তু যেহেতু প্রভাবটা তারা বিস্তার করে ফেলছে অলরেডি, সো ওই জায়গাটার মধ্যে এবং ওই এলিফ্যান্ট রোড কেন্দ্রিক এই ব্যবসা তো একসময়, মানে এই যে চাঁদাবাজি বা এইগুলো এটা শুরু থেকে কিন্তু ইমনের হাতে ছিল, ইমনের দখলে ছিল, যেটা পরবর্তীতে পিচ্চি হেলাল নিয়ে নেয়। সেটা হচ্ছে এই যে 5 আগস্টের পরে জেল থেকে বের হওয়ার পর, ওই কারণেই কি যে মাল্টিপ্লেন সেন্টারের সামনে যে এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং সেদিন কিন্তু হামলাটা কিন্তু ওই যে পিচ্চি হেলালের বড় ভাইয়ের উপরও হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। তিনি গাড়িতে ছিলেন, গাড়ির কাঁচ ভেঙে যায় ওই কোপের আঘাতে, কিন্তু তার গায়ে টাচ লাগেনি, হ্যাঁ, কিন্তু একটু ওই যে কাঁচ পরে একটু রক্তাক্ত হয়েছিলেন আর কি। আমরা মানে আপনার আলোচনা এবং রিপোর্ট তো দর্শকরা আপনারা চাইলে দেখতেই পারবেন। মূলত যেটা দেখছি যে এখানে আসলে কোনো সুনির্দিষ্ট একটি মোটিভ আমরা বলতে পারছি না, এবং অনেকেরই ছোট ছোট অনেক ধরনের স্বার্থ এক জায়গায় হয়ে সেইটা মানে এই টিটন হত্যার মাধ্যমে ঘটেছে। মানে আমাদের সময়টাও একটু কম। আমি সর্বশেষ একটু আরমানের কাছে আসতে চাই। আরমান,
হত্যাকাণ্ড কয়েকদিন হয়ে গেল, মামলাও হয়েছে, মানে তদন্ত কত দূরে গিয়েছে? আপনি তো মাঠের খবরটা রাখেন, একটু যদি বলতেন আমাদের। আচ্ছা, এখন পর্যন্ত আসলে এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি, যদিও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা, বিশেষ করে টিটন এবং পিচ্চি হেলালের সঙ্গে মানে চলাচল করে এরকম বেশ কয়েকজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু আটক কাউকে করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আসলে এই ঘটনায় এখন পর্যন্ত যারা সরাসরি কিলিং মিশনে ছিল তাদেরকে এখনো তারা শনাক্ত করতে পারেনি, যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে নেই। তবে আপনারা জানেন যে আজকেও ডিএমপি কমিশনার তিনি কথা বলেছেন কারওয়ান একটি পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি আসলে যেটা বলেছেন যে তদন্ত চলছে এবং শুধু থানা পুলিশ না, মানে ডিএমপির পুলিশ না, বিশেষ করে ডিবি, সিটিটিসি সহ বিভিন্ন সংস্থায় আসলে এই ঘটনার পিছনে যারা আছে তাদেরকে নিয়ে, মানে তাদেরকে গ্রেফতারের কাজ করছে। এবং বিশেষ করে তারা আসলে বলছে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে যে আসলে মানে শীর্ষ সন্ত্রাসীর যে একটা মাথাচাড়া দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, সেই প্রবণতা তারা গোড়া থেকেই মানে তদন্ত করে একদম গোড়া থেকেই সবাইকে বের করে নিয়ে আসতে চায়। এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে। আমি আরমানের সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা যেমন বলছি যে হচ্ছে এটার অনেকগুলো মোটিভ আছে, অনেকের স্বার্থ আছে। আমরা আমাদের রিপোর্টে একটু সাবহেড দিয়ে উল্লেখ করেছি যে হচ্ছে, বা আমাদের শিরোনামটা যদি খেয়াল করা যায় যে হচ্ছে টিটন হত্যায় আসলে লাভ কার বেশি, বা হচ্ছে এই ধরনের শিরোনামটা আমরা রেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ঠিক একই কথাই বলছে। আপনি যদি একটু দেখেন যে হচ্ছে এখানের মধ্যে প্রথমত ওই যে সন্দেহ তৈরি করে যে মামলার অভিযোগটার প্যাটার্নটা একদমই বিপরীতমুখী একটা গল্প সামনে হাজির করা, সেটা থেকে যেমন ডাউট হয়েছে। এখানে একটি বিষয় একটু যোগ করি, আপনার খেয়াল আছে নিশ্চয়ই বাদীর সঙ্গে আরও একটি যুবক ছিল মামলা করার সময়, তিনি মিডিয়াতে কথা বলেছেন, তার নামটা আমরা একটু বলি, তার নাম হচ্ছে সাইফুল। সে হচ্ছে ইমনের, এখন মানে ইমনের সবশেষ এজাজ নামে এক রাইট উইং ছিল তার, ইমনের সব কিছু দেখভাল করতো। ইমন তো দেশের বাইরে, তো সে মারা গেছে বেশ কিছু কয়েক মাস হলো। তো তার পরবর্তীতে এই যে সাইফুলকেই কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো এখন ইমন দিচ্ছে বিভিন্ন কাজ করার জন্য। এখন দেখেন প্রশ্নটা কিভাবে তৈরি হয়ে যায়। সবাই জানে এখানের মধ্যে যে বিগত যে সময়গুলোতে সেটা হচ্ছে ইমনের সাথে টিটনের দা কুমড়া সম্পর্ক। আবার যেই আসামিদের কথা বলা হচ্ছে, রিপন যেটা বলার চেষ্টা করছে, সেই আসামিরা হচ্ছে একই সঙ্গে চলাচল করে এবং টিটনের সঙ্গে ভালো সম্পর্ক। তাহলে তারা কিভাবে আসামি হয়? একটা বিষয়, এই জায়গাটা দুর্বলতা আছে একটা বড় ধরনের। দ্বিতীয়ত হচ্ছে সেদিন যে সাইফুল ছেলেটির সাথে ছিল তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রশ্নটা এই কারণে যে দেখা যাচ্ছে কি বাদী যতটুকু জানে তার চেয়ে বেশি এই ছেলেটা জানে, কিন্তু এই ছেলে তো পরিবারে কেউ না, এই ছেলে তো টিটনেরও কেউ না। তাহলে সে এত তথ্য কিভাবে দিচ্ছে? আবার তার একটা ব্যাকগ্রাউন্ড তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানি, এইটা হচ্ছে সন্দেহ তৈরি করেছে। ওই জায়গা থেকে তখন পুলিশ আসলে সিদ্ধান্ত নেয় এটা আসলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে তারা মনিটর করে এটাকে তদন্ত করবে। তো এই জন্যই হচ্ছে ওই যে মোটিভ যেটা বলা হচ্ছে, এই জন্য দেখবেন যে বাদী চাইলেও বাই নেম কোনো ধরনের মামলা রুজু হয়নি, অজ্ঞাতনামা আসামি সবই হচ্ছে অজ্ঞাতনামা। কারণ এখানে দেখা যাচ্ছে মার্ডারটা আসলে ইমনও করতে পারে, সেক্ষেত্রে আসামি আসলে তখন কে হবে? দেখা যাচ্ছে এখানে জোসেফেরও স্বার্থ আছে, কারণ তার ভাইয়ের মার্ডারের সাথে জড়িত। সে হয়তো মুখে বলছে ক্ষমা করে দিচ্ছে, কিন্তু মনে মনে তার রয়ে গেছে যে না, আমি টিটনকে রাখবো না। তারপর পিচ্চি হেলালের কথা যদি বলি, পিচ্চি হেলাল হচ্ছে এখানের মধ্যে টিটনকে সামনে রেখে কাজ করছিল, কারণ ইমন এখানের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল টিটনকেই। যদি মানে, কারণ পারিবারিক একটা সম্পর্ক, আপনি যাই বলেন না কেন, এটাকে তো আসলে আপনি অস্বীকার করতে পারবেন না, পারিবারিক সম্পর্ক। হ্যাঁ। তো এই জায়গাগুলো নিয়ে আসলে কে আসলে গুলি চালিয়েছে সেটা খুব ডিফিকাল্ট। আবার এখানে আপনাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এটা হচ্ছে আমরা হয় কি তদন্তের ক্ষেত্রে হয় কি পুলিশ যেভাবে কাজ করে, পিও, হ্যাঁ, পিও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ঘটনাস্থল যেটা আর কি, প্লেস অফ অকারেন্স। সো এই যে পিওটা অনেক সূত্র দিয়ে দেয়, অনেক কিছু ক্লু দিয়ে দেয়, যে হচ্ছে যেমন আরও সহজ করি, অন্যান্য ঘটনার ক্ষেত্রে দেখা যায় সিসি ক্যামেরা ফুটেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসামি চিহ্নিত করার জন্য। এখানে কি হয়েছে? এখানে হচ্ছে এমন একটা দিনকে ধার্য করা হয়েছে যেদিন হচ্ছে নিউ মার্কেট বন্ধ, মঙ্গলবার, সাপ্তাহিক বন্ধ। সেটা সিসি ক্যামেরা যেগুলোতে আসলে ওই স্পটটা ধরার কথা ছিল, ক্যাপচার করার কথা ছিল, সেগুলো হচ্ছে নিউ মার্কেট ভেতরে ক্যামেরা, গেট বন্ধ, ফুটেজও কিছু আসেনি। দূরের ফুটেজ থেকে শুধুমাত্র একটু দৌড়ঝাঁপ, তাৎক্ষণিক একটু বিশৃঙ্খলা, সেগুলি বোঝা গেছে, কিন্তু আসলে যিনি হচ্ছে শুটার তাকে আসলে ক্লোজলি তার চেহারা বোঝা যায়নি। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কি, যে ধরেন যে ওই টাইমে কারা এই জায়গাটায় এসেছিল,
এটা আসলে কারণ তার তো আইডেন্টিটি বোঝা যাচ্ছে না। আবার সে যে পদ দিয়ে পালিয়ে গেছে তারা, সেইটাও হচ্ছে সবচেয়ে মানে ঝুঁকিমুক্ত যে এরিয়াটা আছে, অর্থাৎ সিসি ক্যামেরার আওতায় সবচেয়ে কম আছে যে এলাকা, সেই এলাকা অর্থাৎ মোহাম্মদপুর বেড়িবাঁধ দিয়ে তারা হচ্ছে এখান থেকে ক্রস করেছে। তাৎক্ষণিকভাবে যখন আপনি শুটারকে ধরতে পারছেন না বা আইডেন্টিফাই করতে পারছেন না, তখন তার জন্য এনাফ টাইম থাকছে, সে হচ্ছে গা ঢাকা দিবে এবং পরবর্তীতে তাকে কিন্তু বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি যদিও আমার সাথে অফ দ্য রেকর্ড কথা হয়েছে, তাও আমার মনে হয় এই কথাটা বলাটা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বড় ধরনের একটা চ্যালেঞ্জ, এবং তারা মনে করছে যে আগামী 2-1 দিনের ভিতরে যদি শুটারদেরকে তারা 2জন শুটার কে হচ্ছে তারা ধারণা করছে, এবং অনেক ক্ষেত্রেই তারা মোটামুটি ধরেন আমি যদি একদম সংখ্যা ধরে বলি 70% তারা কনফার্ম যে 2জন শুটার আসলে কারা। এর মধ্যে আরও যদি সুনির্দিষ্ট করে বলি, একজন শুটার কিন্তু ইমনেরই শুটার। ঠিক আছে, যে অপরাধী ডাটাবেস যেটা আছে সেটা ধরে আমরা আসলে কথা বলে এটুকু বুঝতে পেরেছি। তো এই যে শুটাররা এখন, তাকে যে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে না ধরলে আসলে মোটিভটা বোঝা যাবে না। চ্যালেঞ্জটা হচ্ছে এইটা। এখন এই শুটার যদি যত দ্রুত হাতে আসবে ততই হচ্ছে এই রহস্য উন্মোচন হবে। আবার এমন সম্ভাবনা আছে এটা রহস্য আসলে আর সামনেই আসবে না। এই টিটন হত্যা রহস্য উন্মোচন হবে নাকি হবে না, আরমান যেটি বলছিলেন যে পুলিশ চাইছে মাথা চাড়া দিয়ে ওঠা শীর্ষ সন্ত্রাসীদের যে তৎপরতা সেটা গোড়া থেকে উপড়াতে চায়, সেটা আসলেই উৎপাটন সম্ভব হবে কিনা সেটা সময়ই বলে দেবে। চর্চার এই 2জন প্রতিবেদক যে বিশেষ প্রতিবেদনটি করেছেন সেই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, এই আলোচনা শুনে আপনার যদি কোনো মতামত থাকে, চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামতই জানাতে পারেন। চর্চার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটা ফলো দিন, চর্চার সঙ্গে থাকুন।